নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি আরপিএফ কনস্টেবল 2025। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য আজকে ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের শুধুমাত্র আরআরবি এক্সামে এসেছে। আরআরবি তোমাদের এএলপি টেকনিশিয়ান, তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বোথ লেভেলের আরপিএফ এবং তোমাদের আরআরবি গ্রুপ ডি সমস্ত লেভেলের এক্সাম কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এখানে এসএসসি বা আমাদের অন্যান্য যে সমস্ত এজেন্সি রয়েছে তাদের কোনো এক্সামের কোয়েশ্চেন এখানে নেই। শুধুমাত্র অনলি ওয়ান তোমাদের কিন্তু এখানে আরআরবির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো শুধু রয়েছে। টপ 50 কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব হিস্ট্রি থেকে। চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। তার আগে তোমাদের সকলকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমাদের আদার্স চ্যানেল রয়েছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, সেখানে তোমাদের আরপিএফ কনস্টেবলের জন্য ক্লাস নেওয়া হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো আপ করবে। এবং এই চ্যানেলেও তোমরা গুরুত্বপূর্ণ প্লেলিস্ট পেয়ে যাবে যেগুলো তোমরা দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। চলো আমাদের যে কোয়েশ্চেন রয়েছে সেটা আসার আগে তোমাদের বলে রাখি, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2025 তোমাদের এই চ্যানেলেই করানো হয়েছে। গত তোমাদের যে ক্লাসটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, তো সেটাই তোমরা দেখে রাখবে, কারণ এই টপিক থেকে তোমাদের প্রশ্ন 100% আসবে, এখান থেকে কমন অবশ্যই পাবে এখান থেকে, ঠিক আছে। যেখানে যে কটা কোয়েশ্চেন রয়েছে তোমাদের সব প্রশ্ন তোমাদের আসবে ইম্পর্টেন্ট। এমনকি আন্তর্জাতিক সংস্থার যা সদর দপ্তরগুলো সেগুলো কিন্তু তোমাদের রেলের খুব পরিমাণে কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়। এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, আরপিএফ হোক, যেখানে এক্সামে কিন্তু রেলের এক্সামে কিন্তু বেশি মাত্রায় এই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে হেডকোয়ার্টার এবং ফরমেশন ডেটগুলো, ঠিক আছে। অবশ্যই সেগুলো তোমরা দেখে রাখবে। ভালো লাগলে এখনই তোমরা কিন্তু লাইকটা করে দেবে, ঠিক আছে, সকলে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম। আজকের ক্লাসটা আমাদের শুরু হচ্ছে এখান থেকে। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকের ক্লাসটি। কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? অপশানগুলো তোমরা দেখে নেবে, আমরা রাইট অ্যান্সার ডাইরেক্ট চলে যাব। 1948 সালে গান্ধীজিকে কিন্তু হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? নাথুরাম গডসে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত পাকিস্তানের মাঝে নিম্নোক্ত কত সালে যুদ্ধ সংগঠিত হয়নি? তো হয়নি বলেছে আর কি, ভারত পাকিস্তানের মাঝে, যেটা কিন্তু 1962, 1947-এ, 65-তে, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। আর 1962-তে কী হয়েছিল? যেটা কিন্তু ভারত চীন যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, ভারত চীন যুদ্ধ। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম যে ব্রহ্ম যুদ্ধ হয়েছিল এটা কত সালে সংগঠিত হয়েছিল? অপশানগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1824 থেকে 1826-এর মধ্যে তোমাদের ব্রহ্মযুদ্ধ যেটা কিন্তু সংগঠিত হয়েছিল 1824 থেকে 1826। নেক্সট কোয়েশ্চেন আছে, গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন লাইট হ্যাজ গান ফ্রম আওয়ার লিপস? লাইট হ্যাজ গান ফ্রম আওয়ার লিপস, তো এটা কিন্তু বলেছিলেন কে গান্ধীজির মৃত্যুতে? পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন, এই লাইনটি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এগুলো সবই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, ঠিক আছে, রেলের অলরেডি চলে এসছে। আগস্ট ক্রান্তি আন্দোলনের অপর কি নাম ছিল? আগস্ট ক্রান্তি বা আগস্ট আন্দোলন যে আন্দোলন ছিল তার অপর নাম কি ছিল? তার অপর নাম ছিল ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়ান মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে। আর এটা কত সালে হয়েছিল? 1942। কত তারিখটা? কত? 9 আগস্ট। 9 আগস্ট 1942 ভারত ছাড়ো আন্দোলন। আর এটাকে আমরা আগস্ট ক্রান্তি হিসাবেও চিনি, যেহেতু এটা আগস্ট মাসের দিকে হয়েছিল আর কি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1940 সালে 17ই অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেছিলেন। তো এখানে কে শুরু করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা আচার্য বিনোবা ভাবে। 1940 সালের 17ই অক্টোবর স্বতন্ত্রভাবে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এছাড়া সত্যাগ্রহ আন্দোলন আমাদের গান্ধীজিও করেছিলেন অনেকগুলো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর এখানে দেখে রাখবে মহাত্মা গান্ধী সম্পর্কে হিন্দ স্বরাজ বইয়ের লেখককে মহাত্মা গান্ধী, ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে, তাই না। জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যাকে কিন্তু চাচা হিসাবে আমরা জানতে পারি এবং পণ্ডিত হিসেবেও জানি। এমন আমরা এখানে জানতে পারি যে জওহরলাল নেহরু তার অটোবায়োগ্রাফি কি কোনটা হবে? অ্যান অটোবায়োগ্রাফি। সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি কে দিয়েছিল? বারদৌলি কৃষক রমণীটা দিয়েছিল, ঠিক আছে। আর তাকে কিন্তু ভারতের লৌহ মানবও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর বারদৌলির সত্যাগ্রহ হয়েছিল, সেখানকার তিনি মানে হেড ছিলেন আর কি। 1948-এর দিকে যে ভারতে বারদৌলির সত্যাগ্রহ হয়েছিল সেই সময় কিন্তু ওখানকার কৃষক রমণীরা আর কি সেখানকার সর্দার উপাধি দিয়েছিলেন বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশানগুলো ভালো করে দেখো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? মোহন সিং।
মোহন সিং ভাগনা বলে একজন রয়েছেন, তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর এটা কিন্তু রাসবিহারী বসু কিন্তু হবে না, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা কিন্তু মোহন সিং। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশদের কাছ থেকে আন্দামান নিকোবর যে দ্বীপগুলো রয়েছিল, যেটা কিন্তু আমাদের কি একটা নাম দেওয়া হয়েছিল, সেই নামগুলো আমি পরে বলছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার করা হয়েছিল, তার নাম কি দেওয়া হয়েছিল? তো এটাই আমাদের প্রশ্ন রয়েছে। তো একটার নাম দিয়েছিল আন্দামান, যেটা হয়েছিল শহীদ দ্বীপ, এবং নিকোবর যেটা ছিল স্বরাজ দ্বীপ। এটা কিন্তু দুটো নাম ছিল, দুটো আমাদের আন্দামান এবং নিকোবরের, ঠিক আছে। আর নামকরণ করেছিলেন কে? অবশ্যই সুভাষচন্দ্র বোস। চলো পরবর্তী প্রশ্ন দেখি, তামিলনাড়ুর সত্যাগ্রহ, যে লবণ সত্যাগ্রহ হয়েছিল তামিলনাড়ুতে, সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো তামিলনাড়ুতে যখন যে লবণ সত্যাগ্রহ হয়েছিল সেই সময় নেতৃত্ব কে দিয়েছিলেন, লিড কে করেছিলেন? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি কিন্তু তামিলনাড়ুর লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অর্থাৎ সল্ট মার্চ, লবণ সত্যাগ্রহ এই আন্দোলন শুরু করেছিলেন? আমরা সকলে জানি ডান্ডি অভিযান বা আমাদের যে লবণ সত্যাগ্রহ হয়েছিল, সল্ট যে আমাদের মার্চ হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল কত তারিখে? অবশ্যই 1930 সালে হয়েছিল, ঠিক আছে। গান্ধীজি সবরমতী আশ্রমের দিকে ওইখান থেকে তিনি মানে শুরু করেছিলেন আর কি। তো এখানে আমাদের যে লবণ সত্যাগ্রহ সেটা কিন্তু 1930-এর দিকে হয়েছিল, ঠিক আছে। এই সময় ডান্ডি অভিযানে হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন কোনটা ছিল? ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন কোনটা ছিল? তোমরা জানো সেটা? কেউ জানো কেউ জানো না? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে চম্পারণ আন্দোলন। চম্পারণ যে মুভমেন্ট হয়েছিল সেটা কিন্তু ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন ছিল। গান্ধীজির প্রথম যে সত্যাগ্রহ সেটা হয়েছিল কত তারিখে? সেই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর প্রথম সত্যাগ্রহ কোনটা? এখানেই আমাদের অপশান রয়েছে চম্পারণ আন্দোলন, যেটা যে চম্পারণ সত্যাগ্রহ, যেটা কিন্তু আমাদের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল। আর এটা কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে সালটি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, ডান্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? ডান্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? অপশানগুলো ভালো করে দেখবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের কিন্তু এখানে সূচনা হয়েছিল ডান্ডি মার্চের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে তোমরা দেখে রাখবে এই সমস্ত আমাদের যে সমস্ত ইবুকগুলো রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ₹15 রয়েছে। এই সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এগুলো সব দেখতে পারো, এবং অন্যান্য যে আমাদের পিডিএফগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। আর তোমরা যারা আরপিএফ কনস্টেবল 2025-এর এক্সাম দেবে তাদের বলে রাখি, তোমাদের কিন্তু আরপিএফ এসআই 2024 যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা আরপিএফ এসআই 2024-এর কোয়েশ্চেন, সেগুলো সমস্ত শিফটগুলো তোমাদের অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। সমস্ত তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করে দিয়েছি। এর জন্য একটু টাইমও লেগেছে, যাই হোক। পলিটি থেকে সম্পূর্ণ যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের রাখা হয়েছে এইভাবে। তোমাদের ইতিহাস থেকে আছে, ভূগোল থেকে আছে, পলিটি থেকে আছে, স্ট্যাটিক জিকে রয়েছে, রসায়ন বিজ্ঞান রয়েছে, ভৌত বিজ্ঞান রয়েছে, তোমাদের সরকারি যে সমস্ত যোজনাগুলো রয়েছে, এমনকি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা যা যা দরকার হবে তোমরা সকলে এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারো শুধুমাত্র ₹35। কত বললাম? 35 টাকা দিয়ে সম্পূর্ণ আরপিএফ এসআই 2024-এর জিকে কোয়েশ্চেন তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো 35 টাকা দিয়ে, ঠিক আছে। এখানে পেজ সংখ্যা রয়েছে শুধু তোমাদের 55টি, ঠিক আছে, 55 পেজ সংখ্যা রয়েছে। আর এই আরপিএফ এসআইতে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যারা যারা পড়ছো তারা আগের বছরের যে আরপিএফ এসআই 2024 অর্থাৎ লেটেস্ট যে কোয়েশ্চেন হয়েছে না, সেখানে দেখবে সেগুলো সব এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন থেকে ম্যাক্সিমাম কমন চলে এসেছে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেনই দেখো, এই যে আর্যভট্ট আমাদের প্রথম যে কৃত্রিম উপগ্রহ, এটাই কিন্তু আমাদের এনটিপিসিতে এসেছিল, ঠিক আছে। তো যেটা কিন্তু 1975-এর দিকে লঞ্চ করা হয়েছিল আর্যভট্ট, আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। আর এটা এনটিপিসিতেই কিন্তু আসা কোয়েশ্চেন। এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের এনটিপিসি থেকেই কিন্তু কমন চলে এসেছে এই আরপিএফ এসআই 2024-এর কোয়েশ্চেনে। সুতরাং যারা যারা তোমরা এনটিপিসিরও পরীক্ষা দেবে তারা কি করবে, এনটিপিসিরও প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনটা নিতে পারো শুধুমাত্র ₹99 দিয়ে। সম্পূর্ণ পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে শুধু কতগুলো কোয়েশ্চেন রয়েছে, এখানে 5000+ কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে, যেটা 133টা শিফটের কিন্তু রয়েছে কমপ্লিট, ঠিক আছে। আর এখানে গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, বোথ ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কোয়েশ্চেন ইনক্লুড করা রয়েছে, যেগুলো তোমাদের লাস্ট 2020-21 এক্সাম হয়েছিল কমপ্লিট টপিক এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু শিফট ওয়াইজ অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে। তো সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখতে পারো শুধুমাত্র 99 পে করে দেখতে পারো। আর এখান থেকে প্রশ্ন তোমাদের আরপিএফ এসআইতে এসেছে, আশা করছি তোমাদের আরপিএফ কনস্টেবলেও আসবে, এবং এনটিপিসিতে তো অবশ্যই কমন আসবে, কারণ এটা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন। আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো সেখানে কিন্তু অলরেডি 25টা শিফট এর ডিটেল সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে, যার প্লেলিস্ট কিন্তু চ্যানেলে করা রয়েছে, ঠিক আছে। আর এর পিডিএফ থেকেই আমাদের এগুলো ক্লাসগুলো করানো হয়েছিল।
তো যার যার দরকার হবে অবশ্যই তোমরা দেখতে পারো 99 পে করে। আর তোমাদের বলে রাখি আরপিএফ এসআই 2024-এর যে পেপারটা সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে এসেছে, সুতরাং তোমরা কি করবে, যদি পারো কারেন্ট অ্যাফেয়ার্সের এই 2024-এর পিডিএফটা দেখতে পারো, কারণ এখানে প্রতি মাসের টপ 100 কোশ্চেন রয়েছে। তোমাদের যতটুকু মোটামুটি 10-12 দিন যা টাইম রয়েছে সেই টাইমের মধ্যে তোমরা কিন্তু এটা রিভিশন করে নিতে পারবে, কারণ এখানে প্রতি মাসের 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং টোটাল 2024-এর 1200 মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র 80 টাকা পে করে দেখতে পারো, এটা কিন্তু তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমাদের কিন্তু অলরেডি তোমাদের চলে এসেছে যে বিএসএফের প্রথম মহিলা স্নাইপার, ঠিক আছে, তো সুমন কুমারী, তো এগুলো কিন্তু আরপিএফ এসআইতে কিন্তু চলে এসেছে এই কোশ্চেনটা। তো অলরেডি তোমাদের বিভিন্ন কোশ্চেন তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। প্যারিস অলিম্পিক কোথাও এখানে আমাদের পতাকাবাহী কে ছিল, শরৎ কমল, এটাও চলে এসছে। তোমাদের এনসিএসসি এর চেয়ারম্যান কে হয়েছে, কিশোর ম্যাকমানা, এটাও চলে এসছে আমাদের, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আরপিএফ এর এসআইতে সহ আমাদের এএলপি জেই যে সমস্ত এক্সামগুলো হয়েছে সমস্ত এক্সামে কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে কিন্তু কমন এসেছে। সুতরাং তোমরা এটা দেখতে পারো সম্পূর্ণ 80 টাকা দিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং 2025-এর জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা শুধুমাত্র ₹15 টাকাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এখানে এই যে আমাদের পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর প্রাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। যার যেটা দরকার হবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আমরা আমাদের পরবর্তী টপিক, আমাদের কোশ্চেন রয়েছে। এছাড়া এসএসসি জিডি যাদের এক্সাম রয়েছে, যারা 2026-কে টার্গেট করছো তারা কিন্তু এটা দেখতে পারো। আর 2025-এ তোমাদের এক্সাম চলছে, এক্সাম শেষ হয়ে গেলে তারও তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন স্বাধীনতা সংগ্রামীর দ্বারা রচিত হিন্দ স্বরাজ সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অন্যতম, যিনি কিন্তু হিন্দ স্বরাজ সারা দেশব্যাপী কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল, তার রচিত যে গ্রন্থ হিন্দ স্বরাজ। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? একটু আগে আমরা বললাম না যে আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে এসেছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখি, কত সালে মহাত্মা গান্ধী রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন কত সালে? আমরা জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তোমাদের রাওলাট আইন, তারপর তোমাদের আরেকটা ইভেন্ট হয়েছিল, যাই হোক এখন মনে পড়ছে না। এই সমস্ত ইভেন্টগুলো 2019-এর দিকে হয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই 2019 বলছি, 1919-এর দিকে হয়েছিল তোমাদের রাওলাট সত্যাগ্রহ, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা কত সালে হয়েছিল? 1919-এর 13 এপ্রিল, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে, ঠিক আছে। আর এই সমস্ত ইভেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে উইথ তোমাদের ডেট, একদম ডেট, এক্স্যাক্ট ডেট দেখতে হবে তোমাদের 13 এপ্রিল, ঠিক আছে। তোমাদের অপশান যদি দেবে মানে 1919 তোমাদের সমস্ত অপশানেই থাকবে, কিন্তু ডেটটা তোমাদের এক্স্যাক্ট একদম মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের অলরেডি বিভিন্ন এক্সামে বারবার কমন চলে এসছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919, আর আমাদের রাওলাট সত্যাগ্রহ 1919। অ্যানি বেসান্ট কে ছিলেন? অ্যানি বেসান্ট কে ছিলেন? তাহলে তোমরা যারা যারা ক্লাস দেখছো বলো অ্যানি বেসান্ট কে ছিলেন। তো এখানে আমরা সকলে জানি যে অ্যানি বেসান্ট কিন্তু আমাদের ভারতের যে জাতীয় কংগ্রেস ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানকার প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এই অ্যানি বেসান্ট, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম আমাদের প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট, মহিলা প্রেসিডেন্ট আর কি। আর আমরা যদি বলি প্রথম ভারতীয় প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা কি হবে, সরোজিনী নাইডু, যিনি কিন্তু আমাদের প্রথম ভারতীয় কিন্তু মহিলা প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। আর যদি বলি প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তাহলে হবে আমাদের অ্যানি বেসান্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, পাকিস্তান নামটি কোন সালে এটা তৈরি হয়েছিল? আর এই ন্যাশনাল কংগ্রেস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বারবার যে 1885 সালে কিন্তু এই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। প্রতিষ্ঠা কে করেছিল? অ্যালান অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। আর প্রথম এখানে উমেশ চন্দ্র ব্যানার্জি তার কিন্তু প্রথম প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আর এখানে দেখে রাখতে হবে আর একটা নাম তোমাদের, এই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে, বা ভাইসরয় কে ছিলেন, যেটা কিন্তু ছিলেন লর্ড ডাফরিন, ঠিক আছে। আর এর প্রথম অধিবেশন এটা কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ঠিক আছে, 1885-তে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, পাকিস্তান নামটি কোন সালে তৈরি হয়েছিল? তো পাকিস্তান নামটা কত সালে তৈরি হয়েছিল? আমাদের কিন্তু পাকিস্তানের আগে নাম ছিল কি, এটা পশ্চিম পাকিস্তান ছিল, বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান, আর আমাদের ছিল এটা টোটালটা নিয়েছিল মানে ইন্ডিয়া, ভারত ছিল, ঠিক আছে। তো তারপর তো এটা বিভাজন হলো, তারপর পাকিস্তান নামটা তৈরি হলো, যেটা কিন্তু আমাদের 1933-এর দিকে কিন্তু এই নামটা তৈরি করা হয়েছিল, পাকিস্তান, পৃথক পাকিস্তান। যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে, ঢাকায় কবে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা স্থাপন করা হয়েছিল? তো অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা ঢাকায় স্থাপন করা হয়েছিল কত সালে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 1906। 1906 সালে কিন্তু ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আছে, কোথায় মুসলিম লীগ গড়ে উঠেছিল? তো কোথায় গড়ে উঠেছিল? একটু আগেই দেখলাম না যে ঢাকায়, বাংলাদেশে। এটা কিন্তু আমাদের প্রথম মুসলিম গড়ে উঠছে কত সাল? 1906-তে। নেক্সট কোয়েশ্চেন দেখব,
1943 সালে মুসলিম লীগের করাচি অধিবেশন গৃহীত যে স্লোগানটা সেটা কোনটা? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার বিভিন্ন এক্সামে এটা রিপিট হয়েছে। 1943 সালে হয়েছিল আমাদের মুসলিম লীগের যে করাচি অধিবেশন হয়েছিল, করাচি, ঠিক আছে? তো বর্তমান করাচি কোথায় পড়ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। এখানে যে স্লোগানটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডিভাইড অ্যান্ড কুইট, ঠিক আছে? ডিভাইড অ্যান্ড কুইট, এই যে স্লোগানটা, এটা কিন্তু মুসলিম লীগের করাচি অধিবেশনে 1943-এ এই স্লোগানটা উঠেছিল। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করা হয়েছিল কত সাল? 1916-তে। 1916-তে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা, আচ্ছা 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, এটাও তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে অনেকবার। তো 1905-এ কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠা করা হয়েছিল, কোনটা? সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি। এটা প্রতিষ্ঠা কে করেছিল? অবশ্যই আমাদের গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু এটা করেছিলেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি 1905-এ। পরবর্তী প্রশ্ন রয়েছে, বোম্বাইতে কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়? তো বোম্বাইতে কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল? 1867 সালে প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল বোম্বাইতে। আত্মারাম পাণ্ডুরঙ্গ, তিনি কিন্তু এই বোম্বাইতে এই প্রার্থনা সমাজ কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে? প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত সাল? 1867। চলো পরবর্তী প্রশ্ন দেখি। যে কটা কোশ্চেন কিন্তু এখানে রেখেছি সব কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনোটা এসএসসির নয়, ঠিক আছে? কারণ তোমাদের সামনে এক্সাম রয়েছে, শুধুমাত্র রেলের ওপর ফোকাস করে রেলের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনই তোমাদের আলোচনা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত সালে ইংল্যান্ডের রানী ভারত সম্রাজ্ঞী রূপে উন্নীত হয়েছিলেন? কত সালে হয়েছিলেন ইংল্যান্ডের রানী ভারত সম্রাজ্ঞী? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1877 সালে কিন্তু এই ইংল্যান্ডের রানী ভারত সম্রাজ্ঞী হিসাবে উন্নীত হন, পরিচিতি লাভ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো একটু আগে আমরা বলেছিলাম না যে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন 1928-এ কে দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, তাই না? আর এখানকারই কৃষক রমণীরা, যে সমস্ত রমণীরা ছিল, তারাই কিন্তু এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন 1928-এর এই বারদৌলি সত্যাগ্রহের সময়। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। আর আমাদের এই গোপালকৃষ্ণ গোখলে, যিনি কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল, ঠিক আছে? আর লোকমান্য নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? আর যিনি কিন্তু একজন চরমপন্থী দলের নেতাও ছিলেন। আচ্ছা, নীলদর্পণ গ্রন্থটি কে লেখেন? তো নীলদর্পণ গ্রন্থটি কে লিখেছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটক, ঠিক আছে? যেখানে নীল চাষিদের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন চাষের জন্য 1859 থেকে 60-এ বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয়েছিল? এটাই হচ্ছে আমাদের, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে নীল বিদ্রোহ, এই নীল চাষের আমাদের যে বাংলায় একটা বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60-এর মধ্যে, এই সালটাও জিজ্ঞাসা করা হয়, নীল বিদ্রোহ কত সালে হচ্ছে? 1859 থেকে 60-এর মধ্যে এই নীল বিদ্রোহ হয়েছিল। আর যেটা আমরা পাচ্ছি কোন গ্রন্থে? এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থে কিন্তু এর সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি এই নীলদর্পণ নাটকের মাধ্যমে। আর এটা কিন্তু বাংলায় হয়েছিল বিদ্রোহটা কত সাল? 1859 থেকে 1860, ঠিক আছে? নীল চাষের জন্য চাষিদের বাধ্য করা হয়েছিল সেই সময় নীল চাষে। আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন সালের মধ্যে মোবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? মোবলা বিদ্রোহ সংগঠন, মানে এটা সংগঠিত হয়েছিল, এটা সালটা কত, সময়কালটা কত? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে 1921 থেকে 1922। 1921 থেকে 1922-এর মধ্যে মোবলা বিদ্রোহ এটা সংগঠিত হয়েছিল, ঠিক আছে? আর এটা কোথায় হয়েছিল তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে, যারা যারা ক্লাস দেখছো তোমরা সকলে জানো, যারা দেখছে। আচ্ছা, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন আমাদের কে? সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। তিনি কিন্তু আমাদের সর্বভারতীয় যে কিষাণ সভা, সেটার কিন্তু প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, নিচে উল্লেখিত কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত? আমরা জানি যে বাজার দর নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিল কে? অবশ্যই আমাদের করেছিল কে? আলাউদ্দিন খলজি, যে কিনা রেশনিং ব্যবস্থাও শুরু করেছিল। তো আলাউদ্দিন খলজি তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করেছিলেন, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আছে। আর এখানে কিন্তু আড়াই দরওয়াজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি, এটা মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আছে। আর মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজাও বলা হয়, ঠিক আছে? আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তোমরা জানো এটা, যারা যারা ক্লাস দেখেছো আগের ক্লাসগুলো। 1992 সালে কিন্তু তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল, এবং তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191-তে। 1191-তে প্রথম, এবং 1192-তে আমাদের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরির সাথে হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। মামলুক বংশের কোন শাসক 1236 থেকে 1240? মামলুক বংশ বলুক, দাস বংশ বলুক, ইলবাড়ি তুর্কি বলুক, যাই বলুক না কেন, সেই একটাই জিনিস কিন্তু, ঠিক আছে? নামগুলো কিন্তু তোমাদের আলাদা লাগতে পারে, জিনিস সেই একই। এই বংশের, মানে বংশের যে পিরিয়ডটা সেটা কত?
1236 থেকে 1240, ঠিক আছে। এটা কিন্তু দিল্লি সুলতানের দাস বংশ, মামলিক বংশ, আমাদের তুর্কি বা ইলবারি বংশ যাই বলো না কেন, এখানকার মধ্যে কোন শাসক সেই সময় ছিলেন? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কিন্তু সেই সময় ছিলেন, ঠিক আছে। সুলতানা রাজিয়া কে? আমাদের এই দিল্লি সুলতানের প্রথম মহিলা, যিনি কিন্তু তোমাদের সেটা কিন্তু ছিল কে? সুলতানা রাজিয়া হচ্ছে আমাদের 1236 থেকে 1240-এর মধ্যে, ঠিক আছে। আর ইলতুৎমিশের কিন্তু কন্যা ছিলেন, ঠিক আছে। এগুলো তোমাদের পরবর্তীকালে তোমাদের রাজা হচ্ছে পরপর। ফার্স্ট আমরা যদি এই বংশের প্রতিষ্ঠাতার নাম দেখি, তার নাম কি পাবো? কুতুবউদ্দিন আইবক, যে কিনা কুতুব মিনার তৈরি করেছিল, ঠিক আছে। আর কুতুব মিনার এই যে কাজটা সেটা শেষ করেছিল কে? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। কুতুব মিনারের কাজটা শেষ কে করেছিল? পরবর্তী প্রশ্ন রয়েছে, উদ্যানের সম্রাট কাকে বলা হয়ে থাকে? তো উদ্যানের সম্রাট নামে পরিচিত কে? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি কিন্তু উদ্যানের সম্রাট হিসাবে কিন্তু পরিচিত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, কত সালে ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লি সুলতান হিসাবে নিযুক্ত করা হয়? তো ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া তিনি কত সালে নিযুক্ত হয়েছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে 1236 সালে। একটু আগে যেটা বললাম 1236 থেকে 1240 সাল ছিল তার সময়কালটা। তিনি কিন্তু আমাদের ইলতুৎমিশের যিনি কন্যা ছিলেন সুলতানা রাজিয়া, তিনি কিন্তু আমাদের এখানে সিংহাসনে সেই সময় বসেছিলেন। এই সময়কালটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, 1236 থেকে 1240, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল কোন সুলতানের রাজত্বকালে? তো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় কিন্তু মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ, ঠিক আছে। ডাইরেক্ট রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, হুমায়ুনের সমাধি কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? কোন মুঘল সম্রাট এটা তৈরি করেছিলেন হুমায়ুনের সমাধি? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? আকবর। আকবর কিন্তু তৈরি করেছিলেন এই হুমায়ুনের সমাধি, হুমায়ুন স্তম্ভ। কোথায় অবস্থান করছে এটা? হুমায়ুন স্তম্ভ দিল্লিতে। আচ্ছা, বৈরাম খাঁর পুত্র কে, যিনি আকবরের রাজদরবারে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন? তো বৈরাম খাঁ তিনি আকবরের রাজদরবারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি মানে তিনি কে, মানে যিনি কে আর কি, মানে কার পুত্র আর কি। তো বৈরাম খাঁর পুত্র কে আর কি, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে আব্দুল রহিম খান ই খানান, ঠিক আছে। তিনি কিন্তু বৈরাম খানের পুত্র, যিনি আকবরের দরবারে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন। চলো পরবর্তী প্রশ্ন আছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা সকলেই জানো প্রায়। তো 1576-এর দিকে হয়েছিল আমাদের এই হলদিঘাটের যুদ্ধ, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, বীরবল কোন মোগল সম্রাটের দরবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন? বীরবল কার দরবারে ছিলেন তোমরা জানো, এটাও জানো তোমরা। বীরবল কার সময় ছিলেন? অবশ্যই আকবরের সময়। তো আকবরের সময় রাজত্বকালে ছিল কিন্তু গিয়ে বীরবল। তো আকবরের সময় কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমাদের নবরত্ন ছিল, ঠিক আছে, আকবরের সময়। তো এর মধ্যে থেকে যেমন আছে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল? টোডরমল ছিল, তাই না? তারপরে আমাদের আকবরের সময় একটা সঙ্গীতজ্ঞ ছিল, তার নাম কি? তানসেন, তাই না? তো এটাও তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা এই সমস্ত কোশ্চেনগুলো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? তো মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? আমরা এটাও জানি যে মনসবদারি প্রথা এটা মানে আমাদের তৈরি করেছিলেন কে? আকবর। মুঘল সম্রাট আকবর মনসবদারি প্রথা তৈরি করেছিলেন। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। চলো পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন স্মৃতিসৌধটি আকবর নির্মাণ করেন? তো আকবর নির্মাণ করেছে কোনটা? ভালো করে দেখো তোমরা। অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? ফতেহপুর সিক্রি। যেটা ফতেহপুর সিক্রি সেটা কিন্তু আমাদের তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর তৈরি করেছিলেন, ঠিক আছে, ইবাদতখানা। আর এখান থেকে তোমাদের যে কুতুব মিনার, কুতুব মিনার কে তৈরি করেছে? কুতুব মিনার করেছে কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল, তাই না? আর এইগুলো কে তৈরি করেছিল? এগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যারা যারা জানো। আচ্ছা পরবর্তী প্রশ্ন কী রয়েছে, বাবরনামা কোন ভাষায় রচিত? অনেকবার আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে বাবরনামা, এটা রচনা করা হয়েছে কোন ভাষায়? তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল বাবরনামা, বাবরের আত্মজীবনী যেটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসের 1526 সালের নিম্নের কোন গুরুত্বপূর্ণ ঘটনাটা সংঘটিত হয়েছিল? আমাদের যে 1526 সাল, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে, আর দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556-তে। আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে, হুমায়ুননামা থেকে আমরা মুঘল যুগের সম্পর্কে কোন অনেক তথ্য পাই, এটা রচয়িতাকে, অর্থাৎ হুমায়ুননামা রচনা কে করেছিলেন? আমরা এটা জানি, অনেকেই জানি। হুমায়ুননামা কে তৈরি করেছিলেন? গুলবদন বেগম, ঠিক আছে।
তো গুলবদন বেগমের রচনা, যেটা কিন্তু হুমায়ুন নামা। পরবর্তী, আচ্ছা আবুল ফজলের কি, আবুল ফজল লিখেছিল কে? আইনি আকবরী, তাই না? আইনি আকবরী আবুল ফজলের, আকবরনামা, এগুলো সব আবুল ফজলের, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, হিন্দু ধর্মে অদ্বৈত তত্ত্ব কে উপস্থাপন করেছিলেন? তো অদ্বৈত তত্ত্ব হিন্দু শাস্ত্রে, আমাদের হিন্দু ধর্মে এটা কিন্তু আমাদের করেছিলেন কে? আদি শঙ্করাচার্য। অদ্বৈতবাদের প্রবক্তাও বলা হয় তাকে। চলো পরবর্তী প্রশ্ন আছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? আমরা অনেকেই জানি এটা, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক, তিনি কিন্তু ছিলেন এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন আছে, বন্দিবাসের যুদ্ধ, দ্য ব্যাটল অফ বন্দিবাস, এটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো বন্দিবাসের যুদ্ধ এটা সংগঠিত হয়েছিল ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে, ঠিক আছে। ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে কিন্তু এটা সংগঠিত হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। নেক্সট পরবর্তী কোশ্চেন, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, তাজমহল নির্মাণ কার্য শুরু হয়েছিল কত সালে? তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়েছিল কত সালে? 1632 সাল, ইম্পর্টেন্ট সাল, যেখানে কিন্তু তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়েছিল। তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে, ঠিক আছে। আজকের কোশ্চেনটা কিন্তু 50টা কিন্তু আউট অফ তোমাদের কতগুলো হলো অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে। আর পরবর্তী যদি এই ধরনের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী তোমাদের ভূগোল থেকেও আসবে, তোমাদের পলিটি থেকেও আসবে, ঠিক আছে। এইভাবে 50-50 করে তোমাদের সিরিজ এখন চলতে থাকবে পরীক্ষার আগে পর্যন্ত, ঠিক আছে। তো যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে সকলে। চলো পরবর্তী আর কোনো কোশ্চেন আছে না? আমাদের আর কোনো প্রশ্ন আজকে নেই, কমপ্লিট হয়ে গেল 50টা কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তোমরা সকলে, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তোমরা সকলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর যারা তোমাদের এখন বর্তমানে এসএসসি জিডির এক্সাম চলছে, ঠিক আছে, আর অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক ভালো কিন্তু তোমাদের মানে অনেক জিকে কোশ্চেন কিন্তু কমন পেয়েছে আমাদের এই ক্লাস থেকে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তার কারণ অনেকে কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু জানিয়েছে তারা অনেকগুলো প্রশ্ন কিন্তু তারা সেম মানে অ্যাজ একদম কমন পেয়ে গেছে আমাদের এই ক্লাস থেকে। এসএসসি জিডির কথা বলছি, 2025 যারা যারা এক্সাম দিচ্ছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি ভালো স্কোর করতে পেরেছে, এবং জিকেতে মোটামুটি তারা ভালো স্কোর করতে পারবে বলে মনে হচ্ছে। তারা মোটামুটি অনেক ক্লাস আমাদের এই ক্লাস থেকে তোমাদের একদম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন কিন্তু একটা ক্লাস থেকে 2-3টে করে ক্লাস তোমাদের কিন্তু কমন পেয়ে গেছে কোয়েশ্চেন। আর সেন্সাস আর 5 ইয়ার প্ল্যান তো বলতেই হবে না, এখান থেকে তোমরা সকলে আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই যারা যারা দেখোনি সেটা দেখে রাখবে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে চ্যানেল দুটো, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়াল যে কোনো আপডেট সেখানে শেয়ার করা হয়, আর এই চ্যানেলগুলোতে ক্লাস করানো হয়, ঠিক আছে। আর যদি কারো কোনো পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, প্রাইসগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা সকলে একটা লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে। পরবর্তী টপিকটা তোমাদের ভাবছি পলিটি থেকে রাখবো, কারণ অনেকে বারবার বলছিল পলিটি বলছিল, ঠিক আছে। পলিটি যদিও তোমাদের দেওয়া হয়েছিল তাও একটু দেখে রাখবে, পলিটি হিস্ট্রি তো আজকে হলো, পলিটি, তারপর তোমাদের রয়েছে তোমাদের জিওগ্রাফি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর আজকের কোশ্চেনে তোমরা এই কোশ্চেনটা অবশ্যই জানিয়ে রাখবে, 1936 থেকে তোমাদের 1236 থেকে 1240, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তোমরা দেখে নেবে এই কোশ্চেনটা, ঠিক আছে। কনস্টেবল, আরপিএফ কনস্টেবল 2025-এ দিল্লি সুলতানি বংশে যে সুলতান ছিলেন 1236 থেকে 1240, কার রাজত্বকাল ছিল, এই কোশ্চেনটা তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।